নিজের বড় বোনের প্রেমিকের সাথে বিয়ে হতে যাচ্ছে নয়নতারার। হ্যাঁ, নক্ষত্র তার বড় বোন ইলাকে ভালোবাসে। নক্ষত্র এই বাড়িতে সর্বপ্রথম এসেছিল তার আর ইলার বিয়ের জন্য ইলার বাবা মা কে রাজি করাতে। সবাই ওদের বিয়ের জন্য রাজিও হয়েছিল। তবুও আজ ভাগ্যের পরিহাসে ইলার জায়গায় তার ছোট বোন নয়নতারাকে নক্ষত্রের সাথে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। 6 মাস আগে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেলে পুরো হলরুম অন্ধকারে ছেয়ে গেল। আর ঠিক সেই সময় অন্ধকারের ভেতর থেকে এক বলিষ্ঠ হাত পেছনে থেকে নয়নতারার মুখ চেপে ধরে। ওর কানে কাছে মানুষটা মুখ এনে ফিসফিস করে বলে, একদম চেঁচাবে না। তোমাকে ছাদে আসতে বলেছিলাম, আসোনি কেন? একবার শুধু একা পাই, তখন মজা দেখাবো। ইদানিং আমার কোন কথা শোনো না তুমি? অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। কথাগুলো বলেই মানুষটা ওকে ছেড়ে দিয়ে অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে নয়নতারা চিৎকার করারও সময় পেল না। ভয়ে তার হাত পা কাঁপছে। মানুষটা কি হতে পারে? কণ্ঠ শুনে তো চেনা মনে হয়নি। বাড়ির সবার কণ্ঠ সে ভালোভাবেই চেনে। আর বাড়ির কেউ তার সাথে এমন একটা কাজ কেন করতে যাবে? তাকে কে ছাদে যেতে বলবে? অন্ধকারে সবাই ছুটাছুটি করছে। কেউ কেউ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়েছে। অন্ধকারে বাবা চেঁচিয়ে বললেন, বাবলু, দেখ না বাবা, কোথাও লাইনে সমস্যা হলো কিনা। দেখছি বাবা। কাকা, কেউ মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ? এই কাজ কে করলো? দুষ্টুমির একটা সীমা থাকে। ছেলেমেয়েগুলো সব সীমা পেরিয়ে গেছে। জাহিদ, বাবা মেইন সুইচ চালু কর। করছি কাকা। মেইন সুইচ অন করে দিলে মুহূর্তে আবার ঘর আলোকিত হয়ে উঠল। এবার মা বললেন, তুমি আবার রাগারাগি শুধু করো না তো। বিয়ে বাড়িতে ছেলেমেয়েরা একটু আধটু মজা করবেই। তুমি এটাকে মজা বলছো? অন্ধকারে পড়ে গিয়ে কেউ ব্যথা পেলে? ব্যথা পায়নি তো। এখন তুমি চুপ করো। বাবা মা ঝগড়া শুরু হয়ে গেছে। ইলা এসে নয়নতারার পাশে দাঁড়ালো। বাবা মা দিকে চোখ রেখে বলল, দেখ বাবা মা কেমন ঝগড়া করতে পারে। একটা দিনও বাদ যাবে না, ছোট ছোট বিষয় নিয়ে লেগে পড়ে। নয়নতারার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগের ঘটনায় সে ভুলতে পারছে না। ইলা ওর দিকে ফিরে বলল, কিরে নয়ন, তুই ঘামছিস কেন? বেশি গরম লাগছে নাকি? এই তোর হাতও তো কাঁপছে। কি হয়েছে তোর? এই নয়ন। নয়নতারা কাপা গলায় কোনোরকমে বলল, আপু, অন্ধকারে কেউ আমার মুখ চেপে ধরে কি কি যেন বলে গেছে। ইলার চোখ বড় বড় হয়ে গেল। কি বলছিস এসব? কে কি বলেছে? জানি না। কণ্ঠ চিনতে পারিনি। শুধু বলছিল, ছাদে যাইনি কেন? আমি নাকি ইদানিং কোন কথা শুনি না। আরও যেন কি বলেছে। ইলা মনে মনে নক্ষত্রকে কয়েকশো গালি দিয়ে ফেলল। গাধাটা তার জায়গায় তার বোনকে উল্টাপাল্টা কি বলে গেছে আল্লাহ জানে। নয়ন কিছু বুঝতে না পারলেই হলো। নইলে এই যাত্রায় তার রক্ষে নেই। ইলা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আর কি কি বলেছে? মনে করতে পারছি না আপু। আমার মাথা ঘুরছে। মনে হচ্ছিল কেউ আমাকে মেরে ফেলার জন্য এভাবে মুখ চেপে ধরেছে। দূর পাগলি। আমাদের বাড়িতে তোকে কে মারতে চাইবে? জানি না। আচ্ছা, কারো নাম বলেনি? মানে তোকেই কথাগুলো বলেছে? নাকি অন্য কেউ মনে করে তোকে? জানি না আপু। আমি কিছুই বুঝতে পারছি না। ইলা মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, গাধাটা তার নাম নেয়নি। ইলা এবার শিওর হলো একটু আগের মেইন সুইচ অফ করে দেওয়ার ঘটনা ওই বাদরটাই ঘটিয়েছে। আচ্ছা, এসব করার কোন মানে আছে? কোন কাজ করার আগে একবার ভাববে না? বাড়ির কারো কাছে ধরে পড়ে গেলে তখন কেমন হতো? বাবা তো সোজা তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত। সে তো একটু পরে ছাদে যেতি। তরো 6 না টা মিনিট। ইলার এখন সবার আগের কাজ হলো নয়নতারাকে সামাল দেয়া। তারা, বোন আমার, তুই ঘরে আয়। ফ্যানের নিচে বসলে মাথা ঠান্ডা হবে। আর এই ঘটনা কাউকে বলিস না। কেউ হয়তো তোর সাথে মজা করেছে। বাবা যা রাগী, জানিস তো। এসব শুনলে একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবেন। আচ্ছা, বলবো না। ইলা নয়নতারাকে ঘরে গিয়ে গেল। নয়ন এখনো স্বাভাবিক হতে পারছে না। ইলা বলল, তুই বস। আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিচ্ছি। হু। ইলা ঘর থেকে বেরিয়ে এলো। ইলা নয়নতারা দুই বোন। ইলা বড়।
নয়ন ওর থেকে 2 বছরের ছোট। আর বাবলু ওদের সবার ছোট। এবার 8-এ পড়ে। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে পিছন ফিরতেই নক্ষত্রের সাথে ধাক্কা খেতে নিচ্ছিল ইলা। ওকে দেখে চোখ পাকিয়ে ইলা বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এসব কি করে বেড়াচ্ছ? তুমি জানো অন্ধকারে আমি ভেবে কাকে কথাগুলো বলে এসেছ? নক্ষত্র কপাল কুঁচকে বলল, কাকে মানে? ওটা তুমি ছিলে না? জি না। নক্ষত্র চিন্তিত মুখে বলল, তাহলে কে ছিল? ইলা চিবিয়ে চিবিয়ে বলল, আমার বোন নয়নতারা। ওহ তারা। তাহলে সমস্যা নেই। শালি আধি ঘাড়োয়ালি। ওর উপর আমার অধিকার আছে। বড় বোনের একটামাত্র বয়ফ্রেন্ড বলে কথা। একটু জ্বালাতন সহ্য করা লাগবেই। নয়ন কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। এই ঘটনা ও বাবাকে বলে দিলে বাবা কিন্তু বিয়ে বাড়ি মানবে না। হইচই করে বিয়েটাই হয়তো বন্ধ করে দিতে পারে। বাহ! শ্বশুর মশাই তোমার থেকে শ্যালিকাকে বেশি ভালোবাসেন নাকি? শুধু শ্বশুর মশাই না, নয়নতারা বাড়ির সবার নয়নের মণি। তাই ওর নাম নয়নতারা রাখা হয়েছে। ঠাট্টা করো না। এটা মজার কোন বিষয় না। তোমাকে আকিবের ফ্রেন্ড সাজিয়ে এনেছি। তুমি ওভাবেই থাকো। কারো কাছে ধরা পড়ে গেলে আমাকে সহ আকিবকেও বাড়ি থেকে কিক মেরে বের করে দিবে। কেন? আমি নয়নতারার সাথে দুষ্টুমি করেছি বলে। অবশ্য তোমার বাড়ির মানুষের চোখে এটা দুষ্টুমি না, অসভ্যতা বলে গণ্য হবে। হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটা কারণ না। তুমি ভালো করেই জানো আমার পরিবার প্রেম ভালোবাসার বিরুদ্ধে। যতদিন তুমি তোমার পরিবারকে মানাতে না পারো, আমি চাই না ততদিন আমার পরিবার আমাদের সম্পর্কে জানুক। একবার তোমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসুক। তারপর সব ঠিক হয়ে যাবে। হু হো। ইলা গলার স্বর নরম করে বলল, তুমি কেন বুঝতে চাও না? পরিবারের বিরুদ্ধে আমি যেতে পারবো না। বাবা মা কথার বাইরে গিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার কাছে তোমার পরিবারই সব ইলা। আমি কিছুই না। এভাবে কেন বলছো? তুমি কিছু না হলে আমি এত কিছু কেন করতাম? আকিবকে ধরে কেন তোমাকে ওর বন্ধু সাজিয়ে আমাদের বাড়িতে আনতাম? আমি একটা সুন্দর সম্পর্ক চাই নক্ষত্র। যেখানে আমাদের জনের পরিবারই খুশি থাকবে। বুঝলাম। রাতে ছাদে দেখা করবে? নাকি সমস্যা হবে? আমি আসার চেষ্টা করব। আসতে না পারলে তোমাকে কল করব। আচ্ছা। ইলা পানি নিয়ে এসে দেখে নয়নতারা ঘরে নেই। ইলা ওকে ওয়াশরুমে, ব্যালকনিতে খুঁজে পেল না। এই মেয়েটা আবার কোথায় গেল? 2টা মিনিট স্থির হয়ে বসতে পারে না। ভয়ে কাঁপাকাঁপি করছিল। এখন আবার কোথায় ছুটাছুটি করছে? নয়নতারা নিচে এসে সব ভয় ভুলে গেল। নিচে ঝিনুক আপুরা নাচছে। ইস, সে মিস করে ফেলল। আপু তোমার নাচ শেষ? না। রিহার্সাল করছিলাম। তুই কোথায় ছিলি এতক্ষণ? ইলাটা আবার কই? তোদের খুঁজে খুঁজে আনা লাগে কেন? জানিস না পারফরমেন্স আছে। সব কটাকে একসাথে পাওয়াই দুষ্কর। দূর। আগে জানলে আমি তোদের নিতামই না। 1 সপ্তাহ আগে থেকে আপু নাচব নাচব বলে লাফাচ্ছিস। অথচ এখন মেইন সময়ে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে আনতে হচ্ছে। সরি আপু। আমি ইলা আপুকে খুঁজে আনি। না থাক, তোর যেতে হবে না। এখন তুই ইলাকে খুঁজতে যাবি। একটু পর তোকে খোঁজার জন্য আমাকে যেতে হবে। তুই এখানেই থাক। দেখ তোর সিরিয়াল কত। সবাই এসে বসে গেলে তখন তোদের ঠেলে ধাক্কিয়ে স্টেজে পাঠাতে পারবো না আমি। আগে থেকেই সবাই রেডি হয়ে থাকবি। আমি নাম এনাউন্স করার সাথে সাথে যেন স্টেজে উঠে যেতে পারিস। আচ্ছা। ঝিনুক সবাইকে তাড়া দিতে লাগলো। নক্ষত্র এদিক দিয়েই যাচ্ছিল। নয়নতারার উপর ওর চোখ পড়লে একটু আগের ঘটনা মনে করে হাসল। ইলা বলেছিল তারা নাকি অনেক ভয় পেয়েছে। ওকে আরেকটু ভয় দেখালে কেন হয়? না থাক, মেয়েটা আবার চেঁচামেচি শুরু করলে এই বাড়ির লোকগুলো তাকে উল্টো ঝুলিয়ে দেবে। বাড়ির সকলের নয়নের মণি নয়নতারা। বাবা নয়নতারাকে ডাকলেন। তারা। ও মা তারা। নয়নতারা নক্ষত্রকে পাশ কাটিয়ে ছুটে যেতে যেতে বাবার ডাকের সাড়া দিল। আসছি বাবা। নক্ষত্র ঠোঁট বাঁকাল। বাড়িতে শ্যালিকার বিশেষ স্থান দেখে তার রীতিমতো হিংসে হচ্ছে। আহা শ্যালিকা, তুমি সবার কাছে অতটা স্পেশাল কেন? আমার বউয়ের ভাগের ভালোবাসাও নিজে নিয়ে নিচ্ছ। অন্যদের চান্স দেবে তো? তোমার জন্য শ্বশুরবাড়িতে কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। সারাক্ষণ তোমাকে নিয়েই মেতে আছে।
আমার দিকে নজর দেবার সময়টুকু নেই কারো কাছে। এরকম চলতে থাকলে শ্বশুর শাশুড়িকে পটাতে যে আমার কষ্ট হবে। আকিব এসে নক্ষত্রের পাশে দাঁড়ালো। তার চোখও নয়নতারার দিকে। আকিব নক্ষত্রের ছোট হবে। এদিকে সে আবার ইলার বড়। নক্ষত্রকে সে দুলাভাই ডাকবে নাকি নক্ষত্র তাকে ভাই ডাকবে এটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কি জামাই সাহেব, কি ভাবছেন অত? ভাবছি তোমার পরিবারের লোকজনকে কিভাবে পটাব। আকিব হেসে ফেলল। বলল, আপনি যতটা ভাবছেন কাজটা কিন্তু অতটা সহজ হবে না। আমার জেঠু ভীষণ কড়া। উনাকে হাতে আনতে অনেক সময় লাগবে। হুম, তেমনই তো মনে হচ্ছে। আচ্ছা, উনাকে বাগে আনতে শর্টকাট কোন রাস্তা নেই? আছে। এ বাড়িতে এমন একজনই আছে যার কথা কেউ ফেলতে পারে না। তাকে ধরলে কাজ হতে পারে। কিন্তু সে কখনো বাবা মা র সাথে মিথ্যা বলে না। এটাই সমস্যা। কে? নয়নতারা? হুম। ওকে নিজের সাইডে আনতে পারলে কাজ হবে বলছো? জি, 100% না হলেও 95% হয়ে যাবে। তাহলে আগে তারাকে হাত করতে হবে। কিন্তু কিভাবে? ভাবতে থাকুন। কোন আইডিয়া পেলেও পেতে পারেন। আমি এর থেকে বেশি আপনার হেল্প করতে পারবো না। আকিব চলে গেলে নক্ষত্র ঠোঁট বাঁকিয়ে হাসল। মনে মনে বলল, শ্যালিকা, এবার তুমি কোথায় যাবে? তোমার আমাকে সাহায্য করতেই হবে। নইলে তোমার নিস্তার নেই। দুলাভাই যে কত ভাবে তোমাকে জ্বালাবে তুমি কল্পনাও করতে পারবে না। নয়নতারা ছাদের কার্নিশে দাঁড়িয়ে নিচের দিকে উকি দিয়ে কাউকে খুঁজছে। উহু, নিচেও নেই। সে ডাকল, আপু, এই আপু। তুমি কি নিচে? ঠিক তখনই কেউ তাকে পেছনের দিক থেকে জড়িয়ে ধরল। এত শক্ত বাঁধন সে ছুটাতে পারছে না। ভয় পেয়ে চোখ বড় বড় হয়ে গেল তার। এটা মানুষ না জিন ভূত। গায়ে এত জোর। ভয়ের চোটে নয়নতারা আকাশ ফাটানো এক চিৎকার দিল। ও বাবা গো ভূত! নয়নতারার কণ্ঠ শুনেই নক্ষত্র বুঝল এবারও তার ভুল হয়েছে। সন্ধ্যার মতো এখনো সে ভুল মানুষকে ধরে আছে। নক্ষত্র তৎক্ষণাৎ নয়নতারার মুখ চেপে ধরল। যেন সে আর চিৎকার করতে না পারে। বিয়ে বাড়ি। নিচে হলো ভর্তি মানুষ। এই মেয়ে দেখছি কোন একটা কেলেঙ্কারি না বাঁধিয়ে শান্তি পাবে না। ইলার জায়গায় সব সময় ওর ছোট বোন এসে পড়ে কেন? নক্ষত্রকে প্যাচে ফালানো ছাড়া এই মেয়ের কি আর কোন কাজ নেই? নয়নতারা যেহেতু ভূত বলে চিৎকার দিয়েছে তাই নক্ষত্র এই সুযোগটাই কাজে লাগালো। গলার স্বর বিকৃত মোটা করে বলল, এই মেয়ে একদম চুপ। চিৎকার করলেই ঘাড় মটকে রক্ত চুষে খাবো। রাত বিরেতে আমার আস্তানায় তোমার কি কাজ? হ্যাঁ, সন্ধ্যার পরে ছোট মানুষদের ছাদে আসতে বারণ জানো না তুমি? নক্ষত্র মনে মনে হেসে কুটি কুটি। আর এদিকে ভয় নয়নতারার বুক পিজরা থেকে প্রাণভোমরা উড়াল দিচ্ছে। সে নয়নতারাকে আরো ভয় দেখানোর লোভ সামলাতে পারল না। হাউ মাউ কাউ। নয়নতারার রক্ত চুষে খাও। চিৎকার চেঁচামেচি করলে ঘাড় মটকে দিয়ে যাও। তুমি জানো আমি কোন গাছে থাকি? ওই তোমাদের ওই নিম গাছটা আছে না, যেটা তোমার বাবা কখনো কাটতে দেয় না। আমি ওই গাছেই থাকি। একা একা থাকতে বড় কষ্ট হয়। ব্যাচেলর লাইফ আর ভালো লাগে না, রান্নাবান্না নিজের করতে হয়। নইলে মাছ মাংস কাঁচা খাওয়া লাগে। দেখলাম তোমাদের বাড়িতে বিয়ে হচ্ছে, তাই চলে এলাম। ভাবলাম সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যাবে, একটাকে ধরে নিয়ে বিয়ে করে ওই গাছটাতে থাকব। জিন ভূতনির সুখী সংসার। নক্ষত্র হাসির কারণে আর বলতে পারছে না। তার পেট ফেটে হাসি আসছে। এখানে আসার পর এমন মজা সে আর পায়নি। 10টা না 5টা না, একটা মাত্র শ্যালিকা। তার সাথে আরেকটু মজা নেওয়া যাক। নক্ষত্র সিঁড়ির দিকে উকি দিল। না, এখন এদিকটায় কেউ আসবে না। আর এলে তো পায়ের শব্দ শোনাই যাবে। যা নিচু ছাদ, একতলা, সে লাফিয়েই পালাতে পারবে। এখন বরং তারাকে ভয় দেখিয়ে একটু মজা নেওয়া যাক। কিন্তু মেয়ে, আমি এখানে আসার পর থেকে শুধু তুমিই আমার সামনে পড়ছো। কি চাও, আমি তোমাকে ধরে নিয়ে বিয়ে করে ওই গাছে বাসা বাঁধি? আমাকে পছন্দ হয়েছে তোমার। নয়নতারা এর থেকে বেশি ভয় নিতে পারছিল না। সে জ্ঞান হারিয়ে হঠাৎ সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে নক্ষত্রের উপর ঢলে পড়ল। নক্ষত্র হাসি থামাতে পারছে না। আবার নয়নতারাকে জ্ঞান হারাতে দেখে ওকে ছেড়ে দিতেও পারছে না। সে হাসতে হাসতেই বলল, আরে আরে, এই মেয়ে। নয়নতারা, এই তারা। জ্ঞান হারিয়ে ফেললে নাকি? কি আজব। একটু তো ভয়ই দেখাতে চাইছিলাম।
আরে আমি মজা করছিলাম। এই নয়ন। সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। কেউ ছাদে আসছে। কে আসছে? এই বাড়ির কেউ এসে ওকে নয়নতারার সাথে এভাবে দেখে নিলে নিশ্চয়ই তাকে শুলে চড়াবে। এই রে, এইবার আর রক্ষে নেই। মজা করতে গিয়ে এবার মনে হয় একটু বেশিই করে ফেলেছি। বিয়ে করতে এসে লাশ হয়ে ফিরতে হবে মনে হচ্ছে। এরা আমাকে আস্ত ছাড়বে না। কেটে কুচি কুচি করে বাড়ির পেছনের পুকুরে ফেলবে। নক্ষত্র নয়নতারাকে কোলে তুলে নিল। সিঁড়ির মাথায় এসে উকি দিয়ে নিচে দেখার চেষ্টা করল। ইলা নিচু গলায় ডাকছে। নক্ষত্র, এই তুমি কি ছাদে? নক্ষত্র স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, অন্য কেউ আসছে না। ইলা আসছে। এই যাত্রায় তাহলে বেঁচে গেল সে। ইলা তাকে বাঁচিয়ে নেবে। ইলা নক্ষত্রের বুকে নয়নতারাকে দেখে অস্ফুট চিৎকার দিয়ে এগিয়ে এলো। এই তুমি আমার বোনের সাথে কি করো? আমি কিছু করি না। তোমার বোনই জ্ঞান হারিয়ে আমার চান্স নিচ্ছে। দেখো না কিভাবে আমার বুকে পড়ে আছে। ইলা এখনো কিছুই বুঝতে পারছে না। তার চোখ ছানাবড়া। নয়ন, নয়ন এখানে কেন? আর তুমি বাওর সাথে ছাদে কেন? তুমি ভেবে এবারও আমি পেছনে থেকে ওকে জড়িয়ে ধরি। তোমার অবুঝ বোন আমাকে ভূত মনে করে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। ইলার নক্ষত্রের উপর এত রাগ হলো। সে দুমদাম নক্ষত্রের গায়ে কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, তুমি সত্যিই ভূত। মানুষ হয়ে জন্ম নেওয়া তোমার অনেক বড় একটা ভুল। তোমার তো ভূত হয়েই শেওড়া গাছে থাকার কথা ছিল। ভূত কোথাকার! আমার বোনকে ছাড়ো। ওকে আমার কাছে দাও। বারে, তুমি আমার উপর রাগ করছো কেন? আমি তো তোমাকে ছাদে আসতে বলেছিলাম। তোমার জায়গায় যে তোমার বোন চলে এসেছে তা আমাকে ভূত এসে বলে যাবে নাকি? ইলা নয়নতারাকে নিজের কাছে নিয়ে এলো। ওর সারা শরীর ঘামে ভেজা। বেচারি কম ভয় পেয়ে জ্ঞান হারায়নি নিশ্চয়ই। এমনিতেই নয়নের অন্ধকার, ভূত এসবে ভয় বেশি। সে কপট রাগী গলায় বলল, তুমি এখানে আমাদের বিয়ের জন্য বাবা মা কে রাজি করাতে এসেছো? নাকি ভয় দেখিয়ে আমার বোনটাকে মারতে এসেছো বলো তো? সন্ধ্যা থেকে বেচারিকে জ্বালিয়ে যাচ্ছ। এখন তো সীমাই পার করে ফেললে। ওর কিছু হলে আমি তোমাকে ছেড়ে দেব ভেবেছ? তোমার সব ভালোবাসা তো দেখছি বোনের প্রতি। যত দোষ এখন নক্ষত্র চৌধুরীর। আমি কি করে জানবো তুমি আসনি? এসেছে তোমার বোন। আর ওকে কি আমি ভূত সেজে ভয় দেখিয়েছি? অত বড় ধিঙ্গি মেয়ে নাকি ভূতে ভয় পায়? শুধু শ্বশুর শাশুড়িকে রাজি করানোর জন্য তোমাদের বাড়িতে পড়ে আছি। নয়তো কবেই চলে যেতাম। হয়েছে। তোমার আর উল্টো রাগ দেখাতে হবে না। নয়ন নড়ছে। ও পুরোপুরি জ্ঞান ফিরে তোমাকে এখানে দেখে ফেলার আগে তুমি কেটে পড়ো। নইলে কপালে দুঃখ আছে। শ্বশুর শাশুড়িকে আর রাজি করাতে হবে না। উনাদের হাতে রামকেলানি খেয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। নক্ষত্র কথা বাড়াল না। সে ইলার উপর রাগ করেছে। তার অবস্থা হয়েছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর টাইপ। সে ছাদের সাথে লাগানো আম গাছটা বেয়ে 2 লাফে নিচে নেমে গেল। ইলা ওর জন্য চিন্তা করে পেছনে থেকে বলল, সাবধানে যাও। পড়ে গিয়ে হাত পা ভেঙ না আবার। নয়নের জ্ঞান ফিরছে। ইলা ওর গালে আলতো চাপড় দিয়ে ডাকছে, নয়ন, এই নয়ন। কি হয়েছে তোর? নয়নতারা চোখ খুলে আতঙ্কে হুড়মুড়িয়ে উঠে বসে আশেপাশে তাকায়। সেই লোকটাকে খুঁজছে ও। এটা লোক ছিল না ভূত তা এখনো সে বুঝে উঠতে পারছে না। ওর সামনে ইলাকে দেখে কাপা গলায় নয়নতারা বলল, আপু, আপু তুমি এখানে? এখানে একটু আগে। এটুকু বলে কথা শেষ না করে আরেকবার চোখ ঘুরিয়ে চারপাশে দেখে নিল সে। হ্যাঁ বল। কাউকে খুঁজছিস তুই? কাকে খুঁজছিস নয়ন? কে ছিল এখানে? আর তুই রাতের বেলা একা ছাদে কি করছিস? আমি এসে দেখলাম তুই নিচে পড়ে আছিস। জ্ঞান ছিল না তোর? আপু তুমি জানো না, আমাদের বাড়িতে জিন আছে আপু। সত্যিই আছে। আমি নিজের চোখে দেখেছি। কণ্ঠও শুনেছি। পুরুষ জিন আমার সাথে কথা বলেছে। বলতে বলতে নয়নতারা ফুপিয়ে কেঁদে উঠল। ইলার নক্ষত্রের উপর এত রাগ হচ্ছে। সব সময় তার বোনকে ভয় দেখায়। ইচ্ছে করছে নক্ষত্রটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। জিন হওয়ার শখ জেগেছে তার। এই পাগল, আমাদের বাড়িতে জিন আসবে কোত্থেকে? তোর হয়তো ভুল হয়েছে। বাবা মাসে মাসে আমাদের বাড়িতে মিলাদ পোড়ায় না? জিন থাকলেও ওই জিন আমাদের কারো কোন ক্ষতি করবে না বুঝলি। জিনেরা ভালো হয়।
ওরা মানুষের ক্ষতি করে না। কিন্তু ওই জিন আমার মুখ চেপে ধরেছিল। আমাকে দক্ষিণের ওই নিম গাছে নিয়ে যাবে বলছিল। আমার ভয় লাগছে আপু। ওই জিন যদি সত্যিই আমাকে নিয়ে যায়। নিবে না। আমি আছি না এখন তোর সাথে? আমাকে রেখে ওই বজ্জাত জিন তোকে নিবে না। আমি বাবার কাছে যাব। আমি আর কখনো ছাদে আসব না। সন্ধ্যার পরে তো নাই। নয়নতারার শরীরটা ভালো লাগছিল না। তাই সে রুমে এসে বসে আছে। অনেকক্ষণ ওকে ডাকার পরেও রুম থেকে বেরোয়নি সে। আজ ডান্স পারফরমেন্স করা তার পক্ষে অসম্ভব। দাঁড়ানোর জন্যেই পায়ে জোর পাচ্ছে না। নাচবে কিভাবে সে? ঝিনুক আপু রাগারাগি করবে। তবুও তার কিছু করার নেই। জিন যে তাকে নিতে এসেছে এই খবর তো আর ঝিনুক আপু জানে না। দক্ষিণের ওই নিম গাছে ভূত আছে এই কথা ছোটবেলা দাদিমা ও বলতো। আজ তো নিজেই প্রমাণ পেল সে। দাদিমা কথাগুলো তারার মনে পড়ে গেল। অসতীন আমারে টক্কর দিয়া দিন দিন সুন্দর হইতাছ। তোমার জিন দাদা আমারে ছাইরা না জানি কবে তোমার ঘাড়ে চাপে। সুন্দরী মাইয়াদের নিয়া এই হইল জ্বালা। দেখোস না আমারে কেমন রাইত বিরাইতে ছাদে ডাইকা নিয়া যায়। দাদিমা ওসব কথায় অনেক ভয় পেত সে। তবুও দাদিমা তার সাথেই যৎসব জিন ভূতের কথা বলতো। যেদিন সে ভূতের গল্প শুনত সেদিন রাতে বাবার মা রুমে ঘুমাত। ইলা আপুর সাথে থাকলে ভয় লাগত। আপু জড়িয়ে ধরতে দিত না। এজন্য বাবা দাদির সাথে রাগারাগিও করেছে কত। দাদি বাবার কথা শুনে হেসে বলতো, তোর এই মাইয়া সবার থেইকা আলাদা। এরে আমি অনেক পছন্দ করি। ভয় পাওয়াইয়া ওরে একটু শক্ত করি। জামাই বাড়ি যাওয়া লাগবো তো। অত ভয় ওর কাটবো কেমনে? বাবা তার বিয়ের কথা শুনে আরো রেগে যেত। আমার এই মেয়েকে বিয়ে দেব না আমি। আর দিলেও ঘরজামাই এনে রাখবো। মেয়েও আমার কাছে থাকবে জামাইও। দুই মেয়েকেই কাজ ছাড়া করলে আমি বাঁচব নাকি? ওদের একজনকেও কাছে না পেলে আমি তো মরেই যাব। ঝিনুক নয়নতারাকে না পেয়ে রাগে গোজগোজ করতে করতে উপরে আসে। রুমে এসে দেখে নয়নতারা শুয়ে আছে। ঝিনুক রাগে দরজায় জোরে শব্দ করে রুমে ঢুকে। নয়নতারা ভয় পেয়ে এবারও চেঁচিয়ে উঠে, মাগো ভূত। ভূত না, তোর জম। তোরে আজ ঘরে এসে শুয়ে আসিস। ওদিকে তোর সিরিয়াল এসেছে। স্টেজে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি নাচতে পারবো না আপু। ঝিনুক ঝাঁঝিয়ে উঠে, মানে? তাহলে এক সপ্তাহ আগে থেকে লাফাচ্ছিলি কেন? আচ্ছা কেন নাচবি না বল? আমার পা কাঁপছে। দাঁড়াতেই পারছি না। কেন? হয়েছেটা কি? একটু আগে পর্যন্ত তো ঠিকই ছিলি। তোরে যে মাঝে মাঝে কোন ভূতে ধরে। মিনমিন করল নয়নতারা। সত্যিই ভূত আমার পেছনে পড়েছে আপু। আসবি তুই নয়ন। আমি কিন্তু সত্যিই এবার রেখে যাচ্ছি। এক্ষুনি দেখবি চলে যাব তোদের বাড়ি থেকে। এই জন্যই আমি আসতে চাচ্ছিলাম না। মা যে কেন জোর করে নিয়ে এলো। তোরা তো আমার কোন কথাই শুনিস না। ঝিনুক আপু কি সত্যিই তার সাথে রাগ করে চলে যাবে এখন? বিছানা থেকে পা নামাল নয়নতারা। না চাইলেও বলল, চলো। আসছি আমি। তাড়াতাড়ি আয় বোন। মুক্ত কর আমাকে। ওরা নিচে যাবার সময় বারান্দায় ইমনের সাথে দেখা হয়ে গেল। ইমনের বিয়েরই এত আয়োজন হচ্ছে। সে এক পলক ঝিনুককে দেখে নয়নতারাকে বলল, নিচে যা তুই। ঝিনুকের সাথে আমার একটু দরকার আছে। আচ্ছা। নয়নতারা চলে গেলে ইমন ঝিনুকের কবজি চেপে ধরল। চোখ গরম করে বলল, কি চাইছিস তুই? এসব কেন করছিস? ঝিনুক কিছু না বোঝার মতো করে বলল, কি করছি আমি? তুমি কিসের কথা বলছো? ইমনের রাগ আরও বাড়ল। ঝিনুককে টানতে টানতে একটা রুমে নিয়ে গেল। দেয়ালের সাথে ওকে চেপে ধরে দাঁত কিরিমিরি করে বলল, অ্যাক্সের বিয়েতে ভালোই এনজয় করছিস। নাচছিস, গাইছিস। সব কাজে সবাইকে সাহায্য করছিস। এত ফুর্তি কোথায় থেকে আসে তোর? ঝিনুক কপাল কোচকাল। ঠোঁট বাঁকিয়ে বলল, ও মা করব না? তুমি আমার এক্সের পাশাপাশি আমার মামাতো ভাইও। আমার 10টা না 5টা না একটা মাত্র এক্স কাল সাপ। তুমি বিয়ে করছো। ফুর্তি করার দিন তো আমারই। তোর কষ্ট হচ্ছে না? কষ্ট? হাসাও তুমি। কষ্ট কেন হবে? আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। মামা মামির পছন্দের মেয়েকে বিয়েও করছো। বোন হিসেবে ভাইয়ের বিয়েতে আনন্দ করব না? ব্রেকআপ আমি করেছিলাম তুই না। তবুও কষ্ট হচ্ছে না তোর?
না, অনেক ভেবেচিন্তে যা বুঝলাম তোমাকে বিয়ে করলে আমি সুখী হতাম না হয়তো। যা রাগ তোমার। এমন রাগী স্বামী দিয়ে আমার পোষাবে না। আমার দরকার যে আমার কথায় উঠবে বসবে, আমার কথাই শেষ কথা হবে এমন টাইপ বর। তুমি ওই মেয়েকেই বিয়ে করো। তোর কারণে আমাদের ব্রেকআপ হয়েছে। তোর দোষে। তবুও তুই এতটা স্বাভাবিক থাকতে পারছিস কিভাবে? ঝিনুক তীক্ষ্ণ চোখে ইমনকে দেখে হেসে বলে, কেন তোমার কষ্ট হচ্ছে? নিজেই ব্রেকআপ করে এখন আফসোস হচ্ছে? মনে মনে পস্তাচ্ছ নাকি? ভাবছো রাগ গোসা ঝেড়ে ফেলে আবার প্যাচাপ করে ফেলি? না, এখন ওরকম মনে হলেও লাভ নেই। অনেক দেরি হয়ে গেছে। বিয়ের কাজ সব শেষ। 4টা গানে নাচ তৈরি করেছি। এখন তুমি বিয়ে না করলে আমার কষ্ট মাটি হবে। ঝিনুক খুব সহজভাবে কোন খারাপ লাগা ছাড়াই কথাগুলো বলেছে। ইমন নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারল না। ঝিনুকের চুল মুঠো করে ধরে ক্রোধে চাপা গলায় বলল, হারামির বাচ্চা। যা আমারও কষ্ট হচ্ছে না। বিয়ে তো আমি করবই। আমার বাসরঘর তোকেই সাজাতে হবে। হানিমুনেও তোর চোখের সামনে দিয়েই যাব। হানিমুন থেকে ফিরেই তোকে ফুপি বানাবো। দেখে রাখিস তুই। বউকে এত ভালোবাসবো যে, তুই দেখে জলে পড়ে মরে যাবি। বিয়ে তো হবেই হবে। না হওয়ার কোন প্রশ্নই আসে না। দেখি কার বাপের সাধ্য আছে যে এই বিয়ে আটকায়। তোর মতো নাগিনকে বিয়ে না করে আমার জীবন বেঁচে গেল। ইমন রেগেমেগে ঝিনুককে ধাক্কা দিয়ে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কপাল বাড়ি খেল ঝিনুক। সাথে সাথে জায়গাটা ফলে গেল। আঘাত পাওয়া জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে দরজার দিকে তাকিয়ে হেসে ঝিনুক বলল, যাও না। ধরে রাখলো কে? বিয়ে করো। বাসর করো, বাচ্চার বাপ হও। তাতে আমার ডট ডট ডট। শালা খাটাস। ইস কপালটা ফাটিয়ে দিল। বিয়ে যে কত মজা তা করার পরই বুঝবি। এক্স কালসাপ কোথাকার। তোর কিচ্ছু যায় আসে না তাহলে এত রাগ দেখাচ্ছিস কেন হ্যাঁ? আমার মতো তুইও তোর বিয়েতে এনজয় করো না শালা। ঝিনুক কপালে হাত বোলাতে বোলাতে বারান্দা দিয়ে গান গাইতে গাইতে যাওয়ার সময় নক্ষত্রের সাথে ধাক্কা খেল। নক্ষত্র 2 হাত উপর তুলে সারেন্ডার করার মতো দাঁড়িয়ে গেল। ঝিনুক হেসে ফেলে বলল, কি জামাই সাহেব? কোথায় যাওয়া হচ্ছে হুম? আমার বোনকে খুঁজছেন? নক্ষত্রের চোখ বড় হয়ে গেল। হায়, হায়। এসব জানলো কিভাবে? ঝিনুক নক্ষত্রের মুখের চেহারা দেখে একদফা খিলখিল করে হাসল। আমি সবই জানি ভাই। এসবে আমার বহুত এক্সপিরিয়েন্স আছে। তোমরা নতুন জুটি। খুব সহজেই বোঝা যায়। চাইলেও আবেগ লুকাতে পারো না। ঝিনুক হাসছে। নক্ষত্র অপরাধী মুখ করে কিছু বলতে যাওয়ার আগে ঝিনুক বলল, ভয় নেই। আমি কাউকে বলবো না। তবে ইলার সাথে একটু বোঝাপড়া করতেই হবে। খবিশটা আমাকে কিচ্ছু জানালো না। কিভাবে পারলো হ্যাঁ? আমাকে ছাড়া এত প্ল্যানিং করে তোমাকে আকিবের বন্ধু সাজিয়ে সোজা বাড়ি নিয়ে এলো। এত সাহস বাবা। গাধীটার তাহলে বুদ্ধিও আছে। ভয় কাউকে জানায়নি। আমাকে ভয় কিসের ভাই? আমি তো আরো সাহায্য করতাম। এখন করুন তাহলে। এই আমি তোমার ছোট হব। আপনি আপনি করে আমার বয়স বাড়িয়ে দিও না। নক্ষত্র হাসল। বলল, সম্পর্কে তো বড়। তবুও আমার থেকে বড় কারো মুখে আমি আপনি ডাক শুনতে পারবো না। আমাকে তুমি, তুমি করেই বলো। এখন চলো, চলো। নিচে নাচ হবে। তোমার জন নাচবে। দেখবে চলো। ঝিনুক কোন দ্বিধা ছাড়াই নক্ষত্রর হাত চেপে ধরে ওকে টেনে নিয়ে যেতে লাগলো। নক্ষত্র কিছুটা সংকোচ বোধ করলেও ঝিনুক খোলামেলা মনেই ওকে আপন করে নিয়েছে। আসলে ঝিনুক ইমনকে জ্বালানোর জন্য নক্ষত্রর সাথে একটু বেশি বেশিই করছে। ইমন ঝিনুককে নক্ষত্রর হাত ধরে হাসতে হাসতে নিচে আসতে দেখে মনে মনে জলে পড়ে খাক হয়ে গেল। নাগিনটা ওই ছেলের হাত পেঁচিয়ে রেখেছে। এবার গিলে খাবে। এই কালনাগিনীকে আমি ভালোবেসেছিল। ছ্যাঃ। আমিও দেখব তুই কাকে বিয়ে করিস। কোন ছেলে তোকে বিয়ে করতে আসে। তোর এমন এমন পিক আমার কাছে আছে না, যা দিয়ে এক চুটকিতে আমি তোর বিয়ে ভেঙে দিতে পারবো। কষ্ট হচ্ছে না তার। বিয়ে বাড়িতে মজা করছে। কাজিন আবার নাকি এক্স। শালি খচ্চর নারী। ঝিনুক দূর থেকেই ইমনের মন পোড়ার গন্ধ পাচ্ছে। এটাই তো চাইছিল সে। ইমনকে দেখেও এড়িয়ে গেল। ওর থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলল, লে হালুয়া মুভির ওই ডায়ালগটা মনে আছে না তোর?
দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। জল শালা, জলে পুড়ে শেষ হয়ে যা। প্রথমে ছোটদের নাচ শেষ হলো, তারপর ছেলেরা, তারপর মেয়েরা নাচবে। ইলা স্টেজে ওঠার সাথে সাথে সবাই হৈ হৈ করে উঠল। নক্ষত্রর দিকে তাকিয়ে লজ্জা পেল ইলা, তবুও নাচ শেষ করল। নক্ষত্র মুগ্ধ হয়ে ইলার নাচ দেখল। তারপরই নয়নতারার পালা। সেও খুব সুন্দর করেই নাচ শেষ করল। কিন্তু নাচ শেষে সবার বাহবা আর হাততালি পেয়ে লজ্জায় তাড়াতাড়ি স্টেজ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল। তখন আর কে নাচ দেখবে? সবাই ব্যস্ত হয়ে ওর কাছে ছুটে গেল। এক একজন এক এক জিনিস আনার জন্য চিৎকার চেঁচামেচি করছে। বাবা বললেন, বরফ আনো। ইলা, বাবলু কেউ বরফ নিয়ে আয়। আহা, কিভাবে পড়ে গেলি মা? দেখে হাঁটতে পারিস না তুই? এত বড় হয়েও বাচ্চা মেয়েদের মতো যখন তখন যেখানে সেখানে হুচট খেয়ে পড়ে যাস। আজ তো পাটাই ভেঙে ফেললি। ইস, ব্যথা হচ্ছে রে মা। ওর ফুপুরা চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলেছে। কই রে তোরা? দরকারের সময় একটাকেও পাওয়া যায় না। কেউ কি ডাক্তার ডেকেছে? আরে এই ঝিনুক। ইমন একটা চেয়ার এনে বোনকে সাবধানে বসিয়ে দিল। সে এই মুহূর্তে কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না। দিশাহারা ভাবে এদিকে ওদিকে তাকাচ্ছে। ইলা তো কেঁদেই ফেলেছে। বারবার একই কথা বলছে। পাটা ভেঙেই গেল। বেশি ব্যথা পেয়েছিস? বাবা আস্তে ধরো, আরো ব্যথা পাবে। নক্ষত্র একটু দূরে দাঁড়িয়ে এই সার্কাস বাড়ির লোকজনের সার্কাস দেখছিল। বিরক্ত হচ্ছিল সে। এতগুলো মানুষ কেউ কাজের কোন কথা বলছে না। হুদাই চিৎকার চেঁচামেচি হাহুতাশ করে যাচ্ছে। বিপদের সময় একটা মানুষ মাথা ঠান্ডা রাখতে পারে না। ছোটরা তো নাই, বড়রাও আরো বেশি বেশি করছে। এরকম আরো 1 ঘন্টা চলতে থাকবে তবুও কেউ আসল কাজ করবে না। এগিয়ে গেল সে। নয়নতারার কাছে গিয়ে দাঁড়ালো। ইলার বাবাকে বলল, আমাকে একটু দেখতে দিবেন? উনি নক্ষত্রর মুখের দিকে তাকালেন। ইতস্তত করে বললেন, তুমি পারবে? দেখি তো আগে। বলতে বলতে নক্ষত্র এক হাঁটু গেড়ে বসে পড়ে নয়নতারার পা নিজের হাতে নিল। নয়নতারার পায়ে হাত দেওয়ার আগেই ওর বাবা বলল, দেখো বাবা, ব্যথা দিও না। একটু আস্তে। নয়নতারা পা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। অচেনা একটা মানুষ তা পা ধরছে। তার থেকে বড়। আসল কথা, ব্যথার সাথে সাথে পায়ে কাতুকুতুও লাগছে। নক্ষত্র নয়নকে কিছু বলার আগে ইমন ধমক দিল, ওকে দেখতে দে না। বেঁকে যাচ্ছিস কেন? পা সোজা করে রাখো। ঢিল দে। পাথর হয়ে থাকিস না। এতটা কেয়ারলেস হলে কিভাবে হবে? নক্ষত্র এই বাড়ির মানুষগুলোর কাণ্ড দেখে মনে মনে না হেসে পারছে না। এরা সামান্য ব্যাপারেও অস্থির হয়ে যায়। বাড়ির কারো কিছু হলে তো কথাই নেই। আর তার পরিবার। হাহ, পরিবার কাকে বলে? কোনটাকে পরিবার বলে? পরিবার শব্দটার আসল মানে কি? এদেরকে পরিবার বলে? নাকি তার পরিবারকে? যেখানে বাবা মাসে 25 দিনই দেশের বাইরে থাকে। মা তার ফ্রেন্ড, পার্টি, জিম, ফিটনেস নিয়ে ব্যস্ত থাকে। একমাত্র ছেলে কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে তার খোঁজ রাখার প্রয়োজন মনে করে না। এত বড় একা বাড়িতে ছোট থেকেই বাবা মা অবহেলা পেয়ে বড় হয়েছে। যার ফলে সময়ের সাথে সাথে বাবা মা সাথে দূরত্বটাও এতটা বেড়েছে যা চাইলেই এখন মেটানো যাবে না। একটা বাচ্চা বড় হওয়ার জন্য তার শুধু ভালো জামাকাপড়, দামি খেলনা চাওয়ার আগে সবকিছু পেয়ে গেলেই হয়? বাবা মা ভালোবাসা কিচ্ছু না? বাবা মা 1 মাসে তাকে এত হাতখরচ দেন যে 3 মাস আর চাইতে হবে না। তবুও প্রতি মাসেই দিয়ে যাবে। সেই টাকা দিয়ে সে মদ খাচ্ছে না জুয়া খেলছে নাকি মেয়েদের পেছনে ওড়াচ্ছে সেই খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। তাদের ধারণা টাকা দিয়েই দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা। ছেলের আর কোন চাওয়া থাকতে পারে না। দীর্ঘশ্বাস ফেলল নক্ষত্র। আবার একবার চোখ ঘুরিয়ে পুরো পরিবারটাকে দেখে নিল। নয়নতারা পা টেনে নিয়ে ইতস্তত গলায় বলল, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি। তখন ঝিনুক এসে হাজির। তেতে উঠে সে বলে, কচু ঠিক আছিস? ঠিক মতো হাঁটতে পারিস না এখনো? এখন আবার মুখে মুখে চাপা করছিস? চুপ করে বস। মামা ডাক্তার ডাকছে। অসহায় মুখে নয়নতারা ঝিনুকের দিকে তাকায়। আবার ডাক্তারও ডাকা লাগবে? অবশ্যই। পা ভেঙে গেলে ডাক্তার ডাকা লাগবে না? ল্যাংড়ি হয়ে বসে থাকলে বিয়ে হবে না। নক্ষত্র এতক্ষণ চুপ করে ছিল।
হাড্ডি তো ভাঙেইনি, মচকেও যায়নি। বেকায়দায় পাপড়ে সামান্য একটু ব্যথা পেয়েছে। জায়গাটা লাল হয়েছে মাত্র, এখনো ফলে ওঠেনি। তাতেই এরা যা করছে। পা ভেঙে গেলে মনে হয় শহর জুড়ে হরতাল লাগিয়ে দিত। সে বলল, ডাক্তার ডাকতে হবে না, কিছুই হয়নি। ঝিনুক অবাক, কিছু হয়নি মানে? কত ব্যথা পেল? নক্ষত্র সত্যিই এবার বিরক্ত হলো। এরা নিজেরাই তো তাহলে এক একজন ডাক্তার। হাড্ডি ভেঙে গেলে বা চমকে গেলে পা ফলে ব্যাং হয়ে যেত। পায়ে হাত দেবার সাথে সাথে ব্যথায় চিৎকার করে জ্ঞান হারাত। যেহেতু এসব কিছুই হয়নি তাহলে চোট খুবই সামান্য। সে এতক্ষণ ধরে নয়নতারার পা ম্যাসাজ করে দিয়েছে। সামান্য ব্যথা পেয়েছিল, এখন ঠিক আছে। তারা তুমি পা ফেলো তো। দাঁড়াও দেখি এখনো ব্যথা আছে কিনা। একটু হাঁটো। নয়নতারা একবার ইমন, একবার ঝিনুক, তারপর নক্ষত্রর দিকে চেয়ে উঠে দাঁড়ালো। নিচে পা ফেলে হালকা ভর দিল। না, ব্যথা নেই। তারপর একটু হাঁটল। কোনো ব্যথাই নেই। হাসি মুখে ঝিনুকের দিকে ফিরে বলল, সত্যিই ব্যথা নেই। ঝিনুক যারপর নাই অবাক হলো। এটা কি করে সম্ভব? অবিশ্বাস্য চোখে নক্ষত্রকে দেখল সে। তার মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো, আপনি কি ডাক্তার? নক্ষত্র হাসল। একবার নয়নতারাকে দেখে বলল, এখনো লাইসেন্স প্রাপ্ত ডাক্তার না হলেও আর 1 বছরের মধ্যে হয়ে যাব। মেডিকেল স্টুডেন্ট? আপনি ডাক্তারি পড়ছেন? হ্যাঁ। ঝিনুক ইলার জন্য মনে মনে গর্ববোধ করল। চালাক মেয়েটা ডাক্তার পোলা পটিয়ে নিয়েছে। খুশিতে গদগদ করে সে ইমনকে দেখিয়ে নক্ষত্রর হাত ধরে বলল, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের নাচের বাকি পর্বটা শুধুমাত্র আপনার জন্য ভণ্ডুল হয়নি। আপনি বসুন না, আবার নাচ শুরু হবে। বরের নাচ তো দেখাই হলো না। সবাই এসে নয়নতারাকে হাঁটতে দেখে আকাশ থেকে পড়তে লাগলো। তার একমাত্র ফুপু বলল, ভাঙা পায়ে হাঁটছিস কিরে তুই? পা ভাঙেনি ফুপু। ভাঙলে হাঁটতে পারতাম। ছোট মেয়ে, তুই কি জানিস ভেঙেছে নাকি ভাঙেনি? ডাক্তারি বিদ্যার কিছু বুঝিস তুই? আমি জানি পা ঠিকই ভেঙেছে। ফুপু তুমি। নক্ষত্র হেসে ফেললে নয়নতারা কথা শেষ করতে পারল না। এত লজ্জা লাগছে তার। নিজের ভুলে পড়ে গিয়ে কি কানটাই না বাঁধিয়েছে। লোকটা মনে মনে তাকে কি ভাবছে। হ্যাঁ, নক্ষত্র ঝিনুকের মা কথা শুনে হাসছে। যার পা ভেঙেছে সে জানে না, উনি নাকি ঠিকই জানেন। বোঝা যাচ্ছে এখন পা না ভাঙলেও জোর করে ভাঙাবে। তারপর ডাক্তার এসে রায় দিলে এরা মেনে নিবে। ঝিনুক মা কে ধমক দিল, আহ মা, নয়নের পা ভেঙেছে আরও জানবে না। বলছে তো ওর কিছু হয়নি। তবুও তোমরা। আর ডাক্তার সাহেব নিজেই বলেছেন ওর কিচ্ছু হয়নি, সামান্য ব্যথা। চোখ কপালে তুললেন মহিলা। ডাক্তার সাহেবকে? কখন এলো ডাক্তার? আসতে হবে কেন? এই বাড়িতেই তো আছে। উনিই তো নয়নের পা ঠিক করে দিয়েছেন। ঝিনুক নক্ষত্রকে দেখিয়ে কথাগুলো বলেছে। সবাই এই কথা জানার পর এবার নক্ষত্রকে নিয়ে পড়ল। তার প্রশংসা এক এক জনের মুখে খইয়ের মতো ফুটছে। ধন্যবাদ ও দোয়া দিয়ে দিয়ে তাকে ভরিয়ে তুলেছে। নক্ষত্র মনে মনে হাসল। যাক, এদের মনোযোগ আকর্ষণ করা গেছে তাহলে। তার দিকে ওরা নজর দিয়েছে। নয়নতারার জন্য সবার চোখে আজ তার বিশেষ স্থান হয়েছে। সবাই তাকে পছন্দ করতে শুরু করেছে। এভাবে চললে বেশি দিন লাগবে না। অল্প দিনেই এই বাড়ির জামাই হয়ে যেতে পারবে। সবাই আবার স্টেজে ফিরে গেছে। ঝিনুক মাইক হাতে নিয়ে স্টেজে উঠে সবার উদ্দেশ্যে কিছু বলছে। নক্ষত্র এদিক ওদিক নয়নতারাকে খুঁজল। ও ব্যথা পেয়েছে বলেই তার কাজ এতটা সহজ হয়েছে। অজান্তেই হোক নয়নতারা তাকে সাহায্য তো করেছে। একটা ধন্যবাদ তো দিতেই হবে। তখনই ইলা ওর পাশ দিয়ে যেতে যেতে বলল, বাহ, তোমার নাম সবার মুখে মুখে। তুমি তো সবার কাছে হিরো হয়ে গেছো। নক্ষত্র ফিরে ওকে দেখতে দেখতে ইলা স্টেজের কাছে চলে গেল। সে হেসে ফেলল। স্টেজে এখন আকিব উঠেছে। কোন গানে নাচবে সেটা খোঁজা হচ্ছে। সবার ওই পাশে একটা চেয়ারে নয়নতারা বসে আছে। বড় ভাই বোনদের কাণ্ড দেখে হাসছে সে। নক্ষত্র মুচকি হেসে তার দিকে এগোলো। আকিবের নাচ দেখার মতো ছিল না। বারবার এক স্টেপই করে যাচ্ছিল। বাড়ির লোক হৈ হৈ গালাগালি করে ওকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। সবার পরে এবার ঝিনুকের পালা। ঝিনুক ওড়না বেঁধে নিয়ে চোখে কালো সানগ্লাস লাগিয়ে স্টেজে উঠেছে।
মনে হয় কালা চশমা গানে নাচবে। নয়নতারা বসেছিল। তার মুখে হাসি লেগেই আছে। নক্ষত্র পেছনে থেকে গিয়ে ওর কাঁধের উপর ঝুঁকে এসে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ধন্যবাদ। ভয় পেয়ে লাফিয়ে উঠে নয়নতারা হুড়মুড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নক্ষত্র মুচকি হেসে অন্যদিকে চলে গেল। নয়নতারা হাত পা কাঁপছে। সেই স্মেল, এই ঘ্রাণ তার নাকে চেনা চেনা ঠেকেছে। হ্যাঁ, চেনাই, এই ঘ্রাণের সাথে পরিচিত সে। তখন ছাদে নয়নতারা বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে নক্ষত্রের দিকে তাকিয়ে আছে। জিনটা যখন পেছনে থেকে তাকে ঝাপটে ধরে রেখেছিল, তখন এই স্মেল পেয়েছে সে। এখন ঠিকই এই স্মেলই আকিব ভাইয়ার বন্ধুর সাথেও পেয়েছে। বিড়বিড় করল নয়নতারা, তাহলে কি উনি আমাকে ভয় দেখানোর জন্য এসব করেছেন? কান্না পেয়ে গেল নয়নতারার। সে ভয় পায় জেনেও কেউ এরকম কিভাবে করতে পারে? আকিব ভাইয়ার বন্ধু এতটা বাজে, তাকে ভয় পাইয়ে মজা নিয়েছে, এখন আবার ধন্যবাদ বলছে। কিন্তু ধন্যবাদ কেন? উনার তো সরি বলা উচিত ছিল। সরি না বলে ধন্যবাদ বলছে। পাগল লোক। সবার আড়ালে আমাকে একা পেয়ে ভয় দেখায়, আবার সবার সামনে ভালো মানুষ সাজে। নয়নতারার মাথায় আরেকটা প্রশ্ন উকি দিল, তখন সন্ধ্যায়ও কি এই লোকই? মুখ হা হয়ে গেল তার। হ্যাঁ, কারেন্ট চলে গেলে অন্ধকারের মাঝে এই লোকই তার মুখ চেপে ধরেছিল। একই স্মেল ওই সময়ও পেয়েছে সে, তখন খেয়াল করেনি। এখন সব ক্লিয়ার হয়েছে। আল্লাহ, লোকটা তো ভয়ঙ্কর বাজে। আকিব ভাইয়া ওর বন্ধুর ব্যাপারে জানে। উহু, জানলে নিশ্চয় ওকে বাড়িতে নিয়ে আসতো না। একটা ক্যারেক্টারলেস লোক এই বাড়িতে সবার চোখের সামনে ভালো মানুষ সেজে ঘুরছে। ছি, সবার সামনে সাধু পুরুষ, আড়ালে গেলেই তার নোংরা চেহারা বেরিয়ে আসে। মেয়েদের সাথে অসভ্যতা করে, আমার সাথেই 2 বার করেছে। বাবাকে বলতে হবে, এই লোককে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে বাবা। আকিব ভাইয়া এরকম মানুষকে বন্ধু বানায় কেন? স্টেজে ঝিনুক নাচছে। নাচের মাঝে সে নেমে এসে ইমনের হাত ধরল। গান এখনো বাজছে। সে ইমনকে টেনে স্টেজে নিয়ে যাচ্ছে। ইমন রাগ হয়ে উঠলেও বাকি সবার উৎসাহে তাকে বাধ্য হয়েই ঝিনুকের সাথে যেতে হলো। মনে মনে রাগে ফেটে পড়লেও বাইরে তা দেখানো সম্ভব হচ্ছে না। বাড়ির সবাই এখানে উপস্থিত। ঝিনুক তাকে টেনে আনায় মাইন্ড করবে তো দূর, বরং ওরা ঝিনুকের এই কাজে আরো মজা পাচ্ছে। তাকেও নাচার জন্য অনুরোধ করছে। ইমন না নাচলেও ঝিনুক তাকে ছাড়ছে না। দাঁতে দাঁত চেপে মূর্তি হয়ে ঠাই দাঁড়িয়ে আছে সে। এই ঝিনুককে কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ইমন মনে মনে বলল, একা পাই তোকে কালনাগিনী, মজা দেখাবো। তোর ঠ্যাং যদি আমি ভেঙে না দিয়েছি তাহলে আমার নামও ইমন না। ভাঙা ঠ্যাং নিয়ে নাচিস তুই? ইমনের রাগ দেখে ঝিনুকের মজা লাগছে। আজকের জন্য যথেষ্ট বিনোদন হয়েছে। গান শেষে দাঁড়িয়ে গেল সে। ইমন সাথে সাথে নেমে গেল। ঝিনুক হাঁপাচ্ছে, আর চোখে ইমনের চলে যাওয়া দেখে বলছে, শালা কালসাপেক্স, বিয়ে করবে তুমি? করো না, করো, কে আটকাচ্ছে তোমাকে? তোমার বিয়ে করার শখ যদি মিটিয়ে না দিয়েছি না তাহলে আমার নামও ঝিনুক না। অনেক রাত করে সবাই ঘুমাতে গেল। বাকি দিনগুলোর মতো যে যার রুমে না ঘুমিয়ে যে যেখানে জায়গা পেল সেখানেই শুয়ে পড়ল। নয়নতারা মা, ফুপুর সাথে শুয়েছে। মা কে আকিব ভাইয়ার বন্ধুর কথা বলবে ভেবেও আর বলা হলো না। কাল হলুদ, অনেক আয়োজন, বাড়িতে অনেক লোক, আত্মীয় স্বজন সবাই। বিয়ে বাড়িতে এই কথা তুলে নতুন করে কোন ঝামেলা তৈরি করা ঠিক হবে না। ইমন ভাইয়ার বিয়ে শেষ হয়ে গেলে তখন তো লোকটা চলেই যাবে। শুধু যতদিন লোকটা এখানে আছে ততদিন ওর থেকে একটু সাবধানে থাকতে হবে। তাহলেই হলো। নয়নতারা ঠিক করল ভুলেও ওই লোকটার কাছে যাবে না আর। ওই লোক আশেপাশে থাকলেও সে চলে আসবে। ঘুমানোর জন্য চোখ বন্ধ করল নয়নতারা। মনে মনে ভাবল, কি বাজে লোক, ও আবার আমার পা ধরেছিল। এ বাড়িতে আসার ওর উদ্দেশ্য কি? বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর মেয়ের দেখা পাবে বলে বন্ধুর বাড়িতে এসেছে। এখানে এসেও বন্ধুর বোনের সাথে। ছি, নয়নতারার ঘুম আসছে না। মানুষটাকে দেখে তো ভালোই মনে হয়, ভেতরে ভেতরে যে শয়তান নাচে তাকে বলবে। সকালেই ঝিনুক আপু আর ইলা আপুকে বলতে হবে। ওরা ওকে টাইট দিয়ে ছাড়বে। ছ্যাচড়া ছেলে। আকিব ভাইয়াটা মানুষ পেল না বন্ধু বানানোর জন্য।
বাড়ির সবাই যখন ঘুমে তখন ইলা চুপি চুপি নক্ষত্রর সাথে দেখা করতে আসে। হাতে পানির বোতল। কারো সামনে পড়ে গেলে বাহানা বানাতে পারবে যে পানি খেতে এসেছে। নক্ষত্রর ঘুম নেই। নিজের ঘর ছাড়া সে ঘুমাতে পারে না। এখানে এসেছে আজ 2 রাত ধরে, মনে হয় 3 ঘন্টাও ভালো করে ঘুমাতে পারেনি। ইলাটাও তার খোঁজ নেয় না। কার জন্য এত কষ্ট করছে সে? ইলার জন্যই তো নাকি? সে তো পরিবারকে সময় দিয়ে ওর কথা ভুলেই যায়। ইলা বারান্দা দিয়ে আসছিল। নক্ষত্র একটানে ওকে পাশের দেয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল ইলা। নক্ষত্রকে দেখে সামলে নেয়। রেগে গিয়ে বলে, তুমি হার্ট অ্যাটাক করাবে নাকি? এখন তোমার আসার সময় হলো? কতক্ষণ ধরে পুরো বাড়ি পায়চারি করে যাচ্ছি আমি। সবাইকে তো ঘুমাতে দিবে নাকি? জেগে থেকে কেউ দেখে ফেললে? তবে আজ তুমি যা করেছো তাতে আমাদের বিয়ের কথা উঠলে বাড়ির অনেকেই রাজি হয়ে যাবে। ফুপু তো আকিবকে তোমার বাড়ি কোথায়, বাবা মা কি করে এসব জিজ্ঞেস করছিল। তারও একটা মেয়ে আছে। ইলার মুখ বাঁকানো দেখে হেসে ফেলল নক্ষত্র। মেয়ে মানুষগুলা এতটা জেলাস হয় কেন? আমি কোন প্ল্যান বানানোর আগে তোমার বনি একটা পথ করে দিল। হাতুড়ি ডাক্তারি বিদ্যা দেখিয়ে টুক করে কয়েকজনের মন জয় করে নিলাম। হুম। পরের দিনটা নয়নতারা নক্ষত্রকে দেখলেই দৌড়ে পালায়। এই অসভ্য লোকের সামনে পড়া যাবে না। কি বাজে লোক। ছুটতে ছুটতে ঝিনুকের সাথে ধাক্কা খেল নয়ন। ঝিনুক হাতে ব্যথা পেয়ে চোখ পাকিয়ে ওর দিকে তাকায়, হাত ডলতে ডলতে ধমক দিয়ে বলে, চোখের মাথা খেয়েছিস নয়ন? ধাক্কা দিলি কেন? নয়নতারা নক্ষত্রের দিকে চোখ রেখে বলে, সরি আপু, ইচ্ছে করে দিইনি। ঝিনুক নয়নের দৃষ্টি অনুসরণ করে নক্ষত্রের দিকে দেখে। নয়নটা এরকম ভয় পাচ্ছে কেন? কি হয়েছে রে? কাকে দেখে ছুটছিস তুই? আপু, তোমার সাথে আমার ভীষণ জরুরি একটা কথা আছে। হ্যাঁ তো বল না। এখানে না, রুমে আসো তুমি। জ্বালাস না তো নয়ন। এখন আবার রুমে যেতে পারবো না। হলুদ বাটা হয়েছে নাকি দেখতে হবে। মা বলেছে, বাটা না হলে তোর ফুপু আমাকে বেটে ফেলবে। আসো না আপু, অনেক দরকারি কথা। প্লিজ। আচ্ছা চল। কিন্তু বেশি সময় নিবি না। বর্ণনা ছাড়া আসল কথাটা বলবি শুধু। হুম। যেতে যেতে ইলাকে পেয়ে গেল। ঝিনুক ইলাকে ধরে নিল। চল নয়ন, যেন কি দরকারি কথা বলবে। ঘরে গিয়ে নয়নতারা কাল সন্ধ্যা থেকে ছাদে যা যা হয়েছে সব বলল। তার মনের কথাও বলল। লোকটা ভালো না আপু। ভীষণ বাজে লোক। আমাকে ইচ্ছে করে ভয় দেখিয়েছে। ছাদে তো জড়িয়েও ধরেছে। আপু যাবার আগেই আবার আমাকে রেখে পালিয়ে গেছে। আকিব ভাইয়ার ওই বন্ধুর চরিত্রে সমস্যা আছে। আমি এসব কথা কাউকে বলিনি। একবার ভেবেছিলাম বাবাকে বলবো। বাবা কেমন রাগী জানোই তো। সেই ভয়ে বলিনি। ইমন ভাইয়ার বিয়েতে আমার জন্য কোন ঝামেলা হলে আমার খারাপ লাগবে। নয়নতারার কথা শুনে ইলা কাশতে লাগল। ঝিনুক বড় বড় চোখ করে ইলার দিকে তাকাচ্ছে। নয়ন মিথ্যা কথা বলার মেয়ে না, কিন্তু ওই ব্যাটা তো ইলারে পছন্দ করে। ও কেন ইলার বোনের সাথে এমন করবে এটাই ভেবে পাচ্ছে না ঝিনুক। ইলা কোনোরকমে কাশি থামিয়ে বলল, তুই এসব কথা আর কাউকে বলিসনি তো নয়ন? নয়নতারা মাথা নাড়ল। উহু, তোমাদেরই বলেছি শুধু। ঝিনুক নয়নের কথা অবিশ্বাস করতে পারছে না। আবার নক্ষত্র এরকম করতে পারবে এটাও বিশ্বাস হচ্ছে না। তুই শিওর তো নয়ন? নক্ষত্রই তোর সাথে এসব করেছে? হ্যাঁ। মানে আমি মুখ দেখিনি। তবে ওই লোকের সাথে যেমন গন্ধ ছিল, উনার গা থেকেও একই রকম স্মেল আসছিল। এটুকু শুনে ইলা স্বস্তির শ্বাস নিল। যাক নয়ন, তাহলে মুখ দেখেনি। অনুমান থেকেই এসব বলছে। তোর হয়তো কোথাও ভুল হচ্ছে নয়ন। উনি তেমন মানুষ না। তুই যা বলছিস সেটা তো সম্ভবই না। ভুল না আপু। সত্যিই ওই লোক ভালো না। ইলা ঝিনুককে চোখে কিছু ইশারা করল। ঝিনুক বুঝে গেল। সেও ইলার সাথে সুর মেলাল। নয়ন, এটা কিন্তু ঠিক না। কারো বিরুদ্ধে প্রমাণ ছাড়া এত বড় অপবাদ দেওয়া ঠিক না। হতে পারে সবই তোর ভুল ধারণা। মানুষটা মোটেও তেমন না। একজন নির্দোষ মানুষকে শুধুমাত্র সন্দেহ করে প্রমাণ ছাড়া তাকে অপমান করা ঠিক হবে না। তোর এরকম কাজে আকিব লজ্জিত হবে। ঝিনুক আপু ঠিকই বলছে নয়ন। তোর কোথাও ভুল হচ্ছে। কাল দেখলি না কিভাবে তোর পা ঠিক করে দিল।
নয়ন ভাবছে সত্যিই কি তার ভুল হয়েছে? ওই লোকটা ভালো অথচ সে খারাপ ভাবছে। শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে কিছু বললে আকিব ভাইয়ারই অপমান হবে। সেই তো ওই লোককে নিয়ে এসেছে। ইলা যখন নক্ষত্রকে একা পেল তখন নয়নতারার বলা কথাগুলো নক্ষত্রকে জানালো। এসব শুনে নক্ষত্র কতক্ষণ তবদা খেয়ে থাকল। তারপর ফোঁস করে হেসে ফেলল। ওকে হাসতে দেখে ইলা রেগে গেল। হাসছো তুমি? হ্যাঁ। নয়ন যদি আমাদের না জানিয়ে সোজা বাবাকে জানাতো তখন? নক্ষত্র এখনো হাসছে। হাসতে হাসতেই বলছে, তোমার বোন সত্যিই ছেলেমানুষ। নইলে এরকম ভুলভাল ভেবে নিত না। নয়নের এরকম ভাবাটাই স্বাভাবিক। যে কেউ হলেও এরকমই ভাবত। একটা ছেলে অন্ধকারে তার মুখ চেপে ধরলে, পেছনে থেকে জড়িয়ে ধরলে যেকোনো মেয়েই ছেলেটাকে খারাপ ভাববে। ওর চরিত্র নিয়ে সন্দেহ করবে। আমি তো ইচ্ছে করে কিছুই করিনি। সেটা আমি জানি, তুমি জানো। নয়ন তো আর জানে না। ও কিন্তু একটু অন্যরকম। সেটা তো বুঝতেই পারছি। একটু না অনেকটাই অন্যরকম। তুমি আর ওর সাথে মজা করো না প্লিজ। নয়নের থেকে দূরে থেকো তুমি। ইমন ভাইয়ার বিয়ে শেষ হলেই আমি একটা ব্যবস্থা করব। ঝিনুক আপুকে নয়তো ফুপুকে ধরলেই হবে। ততদিনে তুমি শুধু সবার চোখে আরেকটু ভালো হয়ে উঠো। নক্ষত্র দম ফেলে বলল। তাহলে হয়েছে। তোমার ইমন ভাইয়ার বিয়ে হচ্ছে না। ইলার ভ্রু কুঁচকে গেল। কেন? এরকম বলছো কেন? তুমিও তোমার বোনের মতো বোকা নাকি ইলা? চোখের সামনের সহজ জিনিসগুলো দেখতে পাও না। ওই মেয়ের সাথে ইমনের বিয়ে কখনো হবে না। কারণ ঝিনুক আর ইমনের মধ্যে কিছু চলছে। ইমন শেষমেশ ঝিনুককেই বিয়ে করবে। পাগল। না। তুমি জানতে না ওদের জনের সম্পর্ক আছে? আন্দাজ করেছিলাম। তবে শিওর ছিলাম না। আর ওদের জনের সম্পর্ক থাকলে ইমন ভাইয়া এই বিয়েতে রাজি হয়েছে কেন? আর ঝিনুক আপুই কিছু বলছে না কেন? বয়ফ্রেন্ডের বিয়েতে কেউ এত আনন্দ করতে পারে? তুমি আমার চোখের সামনে অন্য মেয়েকে বিয়ে করবে এটা ভাবতেই তো আমি মরে যাব। ঝিনুক আপু একটু কষ্টও পাচ্ছে না। উল্টো আমাদের নিয়ে নাচানাচি করছে। ঘাপলা তো এখানেই। সব বুঝলেও এই ব্যাপারটাই তো বুঝতে পারছি না। কিছুতেই মাথায় ঢুকছে না ঝিনুক ইমনকে জ্বালাচ্ছে কেন। সেদিন ইমনের সামনে আমার হাত ধরে এরকম ভাবে হেসে কথা বলেছে যে কেউ দেখলে মনে করবে আমাদের মাঝে কিছু তৈরি হচ্ছে। অথচ ঝিনুক কিন্তু ভালো করেই জানে আমি তোমার জন্য এ বাড়িতে এসেছি। জানি না আমি কিছু বুঝতে পারছি না। নিজের চিন্তা করে কুল পাই না। ওদের কথা কখন ভাবব। তুমি কিন্তু নয়নের থেকে দূরে থেকো। ভুলেও ওর কাছে যাবে না। কোন কথাও বলবে না। কেন? ওর সাথে কথা বললে তুমি জেলাস ফিল করো নাকি? বাজে বকো না। ও আমার বোন। ওকে নিয়ে আমি জলব। অসম্ভব। নয়ন তেমন মেয়েই না। আর আমি তোমাকেও খুব ভালো করেই চিনি। আমাকে রেখে তুমি অন্য কোন মেয়ের দিকে তাকাতেই পারবে না। আজ ইমনের গায়ে হলুদ। আজকের হলুদের স্টেজ ছাদে করা হয়েছে। নয়নতারা মনে মনে ঠিক করে নিয়েছে সন্ধ্যার পর মরে গেলেও সে ছাদে আসবে না। ঝিনুক নয়নকে নিয়ে ছাদে এসে ঘুরে টুরে স্টেজ সাজানো দেখে গেল। সব ঠিকই আছে রে নয়ন। আমাদের আর এখানে কোন কাজ নেই। চল নিচে যাই। তোর ইমন ভাইয়া রেডি হলো নাকি দেখে আসি। ওকে তো আজ হলুদে গোসল করাবো। ভাইয়া রাগ করবে। আগে থেকেই বলে রেখেছে ওসব হলুদ টলুদ যেন কেউ ওর গায়ে না লাগায়। সে কি? বিয়ে করবে আর হলুদ মাখবে না? হলুদ মাখানো ছাড়া বিয়ের মজা কি? সে তো হলুদ মাখবে সাথে তার বাপ। না, সরি। মামার তো বিয়ে হয়ে গেছে। ও বেচারাকে আর হলুদ মাখিয়ে লাভ কি? নয়নতারা হেসে ফেলল। ঝিনুক আপু এত মজার মজার কথা কিভাবে বলে? নিচে এসে ঝিনুক তার কাজে চলে গেল। নয়নতারা একা দাঁড়িয়ে ছিল। নক্ষত্রকে আসতে দেখেই দৌড় দেওয়ার জন্য পা বাড়তে নিলে নক্ষত্র ডেকে উঠল। তারা। এই তারা শোনো। দৌড়াতে গিয়েও দাঁড়াতে হলো। নয়নতারা মনে মনে ভাবছে। এই লোক আমাকে দাঁড়াতে বলছে কেন? আমার সাথে ওর কি কাজ? নক্ষত্র নয়নতারার কাছে এলো। মুখে হাসি নিয়ে বলল। কোথায় যাচ্ছিলে? হে। না কোথাও না। আচ্ছা। আমাকে এক গ্লাস পানি এনে দাও তো। পানি? লোকটা যতই খারাপ হোক। তার কাছে পানি চেয়েছে সে তো আর না করতে পারে না। আনছি। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনো। যা গরম। হুম।
নয়নতারা চলে গেলে নক্ষত্র হেসে ফেলল। পানির তৃষ্ণা না পেলেও নয়নতারার সাথে কথা বলার জন্য এমনি বলল, তারা নাকি তাকে ক্যারেক্টারলেস ভাবছে। ভাবুক, আরেকটু মজা নেওয়া যাক। ফিউচার শ্যালিকাকে জ্বালানোর অধিকার তার খুব আছে। নয়নতারা পানি দিয়ে এসে নক্ষত্রর সামনে ধরল। নক্ষত্র তার হাত থেকে গ্লাস নেওয়ার সময় ইচ্ছে করেই হাতে হাত ছোঁয়াল। নয়নতারা ঝট করে হাত সরিয়ে নিয়ে নক্ষত্রর দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। নক্ষত্র না বোঝার ভান করে হাসল। নয়নতারা কিছু বলল না দেখে নক্ষত্র সাহস পেল, আরেকটু দুষ্টুমি করবে। নয়নতারা চলে যাচ্ছিল। নক্ষত্র আবার ডাকল, আরে দাঁড়াও, পানিটা খেয়ে নিই। গ্লাসটা তো নিয়ে যাও। দাঁড়িয়ে থেকে বিরক্ত হচ্ছে নয়নতারা। এক গ্লাস পানি খেতে এত সময় লাগে কারো? এটা গরম চা নাকি যে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাবে? এরকম এক ঢোক করে না খেয়ে পুরোটা একেবারে খেয়ে নিলেই তো পারে। আর চোখে নক্ষত্র নয়নতারাকে দেখছে। বয়ফ্রেন্ড আছে? নয়নতারা বুঝল না কথাটা তাকে বলা হয়েছে কিনা। কপাল কুঁচকে চেয়ে রইল সে। বয়ফ্রেন্ড নেই? প্রেম করো না? নয়নতারা চোখ মুখ কঠিন হয়ে গেল। ফাজিল লোক এসব কেমন কথা জিজ্ঞেস করছে? অসভ্য বেয়াদব মানুষ। তুমি যেন এবার কোন ক্লাসে পড়ো? এইচএসসি দিয়েছ শুনলাম। কলেজ শেষ করে ফেললে অথচ বয়ফ্রেন্ড বানালে না। এটা কেমন কথা? হ্যাঁ, এখনই তো তোমার প্রেম করার বয়স। আপনি কি জানেন, আপনি একটা ভীষণ বাজে লোক? কথাটা বলে নয়নতারা রেগেমেগে নক্ষত্রের সামনে থেকে চলে গেল। নক্ষত্র শব্দ করে হেসে ফেলল। সিরিয়াস টাইপের মেয়ে। বোনের থেকে একদম আলাদা। ইলাকে কেউ এমন কথা জিজ্ঞেস করলে ইলা ওর ক্লাস নিয়ে ছাড়ত। হেসে হেসে নিমপাতার রসে ডুবিয়ে কতগুলো কথা বলে আসত। তারা ওরকম কিছুই করেনি। শুধু ভদ্র ভাষায় একটা কথাই বলে গেল। ঝিনুক ইমনের পুরো মুখে হলুদ মাখিয়ে দিলে ইমন সবার সামনেই ওর সাথে খেকিয়ে ওঠে। রাগ সামলাতে না পেরে বাজে ব্যবহার করে বসে। ও বেচারা তো জানেই ঝিনুক ইচ্ছে করে এসব করছে। প্রতিশোধ নিচ্ছে। কিন্তু বাড়ির কেউ তো জানে না। ইমনের থেকে বকা খেয়ে ঝিনুক এমন বেচারি সাজল যে ইমনের পুরো পরিবার গালাগালি দিয়ে ওর কানে তালা লাগিয়ে দিল। ইমনের মা পারলে ছেলের গালে থাপ্পড় বসিয়েই শান্তি পেত। এসব কেমন ব্যবহার? হ্যাঁ, ছোট বোন তোর। তোর বিয়েতে ওরা মজা করবে না? তোকে একটু হলুদ মাখাতে পারবে না? তার জন্য এরকম ব্যবহার করবি তুই? না, তোর বিয়ে তুই একাই কর। এমন অসভ্য ছেলে আমি পেটে ধরিনি। কি খিটখিটে মেজাজ! কি চাড়ালে ব্যবহার! মেয়েটাকে সবার সামনে এভাবে ধমকাতে পারলি? তোর ফুপু তোর এই ব্যবহারে কতটা কষ্ট পেয়েছে। ঝিনুকও কি আর কোনোদিন তোর কোন ব্যাপারে থাকবে? মামি ইমনকে আচ্ছামতো ধুইয়ে দিচ্ছে। ঝিনুকের ঠোঁটে বাঁকা হাসি। ইমন কিরমির করে ওকে দেখে। মা, কে বলল? মা, তুমি জানো না। ও ইচ্ছে করে। তোর কোন কথা শুনতে চাই না আমি। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। থাক, তোর যেতে হবে না। আমি ঝিনুককে নিয়ে চলে যাচ্ছি। নক্ষত্র ইলার পাশে এসে ওকে ধাক্কা দিয়ে বলল, দেখলে তো এবার? হ্যাঁ। ঝিনুক আপু হাসছে। ইচ্ছে করে ইমন ভাইয়াকে এমন বেকায়দা অবস্থায় ফেলেছে। আজ এটা তো সাধারণ ট্রেলার ছিল। কাল পুরো মুভি দেখতে পাবে। কি হবে এখন? কি আর হবে? নতুন কোন নাটক হবে? ওই নাটকের হিরোইন আমাদের ঝিনুক আপাই হবে। এইচডি কে।